প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রতিদিনের ক্লাসের ন্যায় আজকে আমরা সোনার কবিতার কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, যা বিভিন্ন একাডেমি লেভেলে বিশ্ববিদ্যালয়ে চাকরির ক্ষেত্রে পরীক্ষাতে আসার সম্ভাবনা 100%। আমরা গত ক্লাসে সোনার কবিতা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সোনার কবিতার কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। সবাই একটু লক্ষ্য করেন। ১ নম্বরে বলতেছে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে তুমি কে? ক নাম্বার অপশন আছে কৃষক, খ নাম্বার তরী, গ নাম্বার মাঝি, ঘ নাম্বার কবি। আমরা পড়েছিলাম যে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে তুমি হচ্ছে মাঝি, সেহেতু এখানে অ্যান্সার হবে গ নাম্বার মাঝি। এখানে ক নাম্বার কৃষকও হবে না, খ নাম্বার তরীও হবে না, ঘ নাম্বার কবিও হবে না, গ নাম্বার অ্যান্সার হবে মাঝি। এরপরে বলতেছে ২ নাম্বার, কবি ছোট ক্ষেত বলতে কি বোঝাতে চেয়েছেন? আয়তনে ছোট ক্ষেত, নদীর ছোট ক্ষেত, নদীর ছোট চর, আয়তনে, মানুষের জীবন পরিধি, অজানা দেশ। বলতেছে কবি ছোট ক্ষেত বলতে কি বোঝাতে চেয়েছেন? আমরা পড়েছিলাম যে ছোট ক্ষেত বলতে বোঝায় মানুষের জীবন পরিধি, সেহেতু এখানে অ্যান্সার হবে গ নাম্বার মানুষের জীবন পরিধি। এরপরে ৩ নাম্বার, সাহিত্যকর্মের পাশাপাশি অন্যান্য চিত্রশিল্পী হিসেবেও প্রতিভার স্মারক রেখেছেন মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা পড়েছিলাম যে সাহিত্যের পাশাপাশি অন্যান্য চিত্রশিল্পী হিসেবে প্রতিভার স্বাক্ষর রেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেহেতু এখানে অ্যান্সার হবে গ নাম্বার। ঘন বর্ষা শব্দটির মাধ্যমে কবিতার মূলত বোঝানো হয়েছে তুমুল বর্ষা, খরস্রোতা নদী, বর্ষার দুর্যোগ, বর্ষা প্রকৃতি। আমরা পড়েছিলাম যে ঘন বর্ষা বলতে বোঝায় বর্ষার দুর্যোগ, সেহেতু এখানে অ্যান্সার হবে গ নাম্বার বর্ষার দুর্যোগ। এরপরে কুলে একা বসে আছি নাহি ভরসা বলতে কবি বুঝিয়েছেন অনিশ্চয়তা, অপ্রাপ্তিবোধ, হতাশা, আশঙ্কা। আমরা পড়েছিলাম যে কুলে একা বসে আছি নাহি ভরসা এটা হচ্ছে অনিশ্চয়তা, সেহেতু এখানে অ্যান্সার হবে ক নাম্বার অনিশ্চয়তা। এরপরে কৃষক ভরসা না পাওয়ার কারণ গ্রামীণ পরিবেশ, খরস্রোতা নদী, বর্ষার দুর্যোগ, ফসল তোলার তাড়া। আমরা পড়েছিলাম যে কৃষক ভরসা না পাওয়ার কারণ হচ্ছে বর্ষার দুর্যোগ, সেহেতু এখানে অ্যান্সার হবে গ নাম্বার বর্ষার দুর্যোগ। এরপরে বলতেছে সোনার কবিতায় ভাড়া ভাড়া শব্দগুচ্ছ ব্যবহৃত হয়েছে পূর্ণতা বোঝাতে, বিপুলতা বোঝাতে, প্রয়োজনীয়তা বোঝাতে, স্বল্পতা বোঝাতে। আমরা পড়েছিলাম যে সোনার কবিতায় ভাড়া ভাড়া বলতে বোঝাচ্ছে বিপুলতা, সেহেতু এখানে অ্যান্সার হবে খ নাম্বার বিপুলতা। ধান কাটা শেষ হওয়ার মধ্য দিয়ে কবিতাটি প্রকাশ পেয়েছে কর্মের পরিণতি, কর্মময় জীবন, ফসলের কাজ সম্পন্ন, ফসল তোলার তারা। আমরা পড়েছিলাম যে ধান কাটা শেষ হওয়ার মধ্য দিয়ে কবিতাটি প্রকাশ পেয়েছে কর্মের পরিণতি, সেহেতু এখানে অ্যান্সার হবে ক নাম্বার কর্মের পরিণতি। এবার বলতেছে সোনার কবিতায় বাঁকা জল মূলত কিসের প্রতীক? মহাকালের, কর্মফলের, কালস্রোতের, আশঙ্কার। আমরা পড়েছিলাম যে সোনার কবিতায় বাঁকা জল বলতে বোঝায় কালস্রোতের প্রতীক, সেহেতু এখানে অ্যান্সার হবে গ নাম্বার কালস্রোতের। এরপরে কৃষক নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন যে চরণটির মাধ্যমে এখন আমারে লহ করুণা করে, এতখানি ছোট ক্ষেত আমি একেলা, কুলে একা বসে আছি নাহি ভরসা, ওগো তুমি কোথাও যাও কোন বিদেশে। আমরা পড়েছিলাম যে কৃষক নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন ওগো তুমি কোথাও যাও কোন বিদেশে, সেহেতু এখানে অ্যান্সার হবে ঘ নাম্বার ওগো তুমি কোথাও যাও কোন বিদেশে। এরপরে সোনার কবিতায় মাঝির প্রতি কৃষকের অনুনয় ছিল নির্মোহ, করুণ, সাধারণ, সবিনয়। আমরা পড়েছিলাম যে সোনার কবিতায় মাঝির প্রতি কৃষকের অনুনয় ছিল সবিনয়, সেহেতু এখানে অ্যান্সার হবে ঘ নাম্বার সবিনয়। এরপরে পরপারে রূপকের মধ্য দিয়ে কবিতাটিতে মূলত বোঝানো হয়েছে ওপারের গ্রাম, শ্রেয়াত শিল্প, কল্পনার জগৎ, দূরবর্তী গ্রাম। আমরা পড়েছিলাম যে পরপারে রূপকের মধ্য দিয়ে কবিতাটি মূলত বোঝানো হয়েছে চিরায়ত শিল্প, সেহেতু এখানে অ্যান্সার হবে খ নাম্বার চিরায়ত শিল্প। এরপরে সোনার কবিতায় বর্ণিত গ্রামের অবস্থান
অবস্থা ছিল মেঘে ঢাকা, অন্ধকারাচ্ছন্ন, রৌদ্রোজ্জ্বল, কুয়াশাচ্ছন্ন। আমরা পড়েছিলাম যে সোনার তরী কবিতায় বর্ণিত গ্রামের অবস্থা ছিল মেঘে ঢাকা, সেহেতু এখানে অ্যান্সার হবে ক নাম্বার মেঘে ঢাকা। এরপরে গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, প্রকৃতপক্ষে উক্তিটিতে ইঙ্গিত করা হয়েছে মৃত্যুদূতকে, মহাকালকে, নিষ্ঠুর সময়কে, অপরিচিত মাঝিকে। আমরা পড়েছিলাম যে গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, প্রকৃতপক্ষে উক্তিটি ইঙ্গিত করা হয়েছে মহাকালকে, সেহেতু এখানে অ্যান্সার হবে খ নাম্বার মহাকাল। এরপরে মাঝিকে দেখে কৃষক উৎসুক হয়ে ওঠেন, কারণ চেনা মনে হওয়া, দক্ষ মাঝি মনে হওয়া, হঠাৎ দেখা পাওয়া, গান শুনতে পাওয়ার আশায়। আমরা পড়েছিলাম যে মাঝিকে দেখে কৃষক উৎসুক হয়ে ওঠেন, কারণ চেনা চেনা মনে হয়, সেহেতু এখানে অ্যান্সার হবে ক নাম্বার চেনা চেনা মনে হওয়ার। এরপরে কৃষক মাঝিকে ক্ষণিক হেসে কি নিয়ে যেতে বলে, দুঃখ যাতনা, নিজেকে, সোনার ধান, অর্থ সম্পদ। আমরা পড়েছিলাম যে কৃষক মাঝিকে ক্ষণিক হেসে সোনার ধান নিয়ে যেতে বলেন, সেহেতু এখানে অ্যান্সার হবে গ নাম্বার সোনার ধান। এরপরে যাহা ছিল যাহা যাহা লয়েছিনু ভুলে, কথাটির মধ্যে প্রসন্ন রয়েছে অনুশোচনা, আক্ষেপ, আত্মসমালোচনা, আত্ম অনুসন্ধান। আমরা পড়েছিলাম যে যাহা ছিল লয়ে কথাটির মাধ্যমে বোঝানো হয়েছে আত্ম অনুসন্ধান, সেহেতু এখানে অ্যান্সার হবে ঘ নাম্বার আত্ম অনুসন্ধান। এরপরে সকলই দিলাম তুলে, চরণটিতে কৃষকের যেমন মনোভাব প্রকাশিত হয়েছে, স্থান না পাওয়ার আক্ষেপ, একা পড়ে থাকা, হতাশা, আন্তরিক নিবেদন, অসহায় আত্মসমর্পণ। আমরা পড়েছিলাম যে সকলই দিলাম তুলে, চরণটিতে কৃষকের মনোভাব প্রকাশিত হয়েছে আন্তরিক নিবেদন, সেহেতু এখানে অ্যান্সার হবে গ নাম্বার আন্তরিক নিবেদন। এরপরে এখন আমারে লহ করুণা করে, আমারে বলতে বোঝানো হয়েছে কৃষককে, মাঝিকে, মৃত্যুকে, ভূস্বামীকে। আমরা পড়েছিলাম যে এখন আমারে লহ করুণা করে, এখানে আমারে বলতে বোঝানো হয়েছিল কৃষককে, সেহেতু এখানে অ্যান্সার হবে ক নাম্বার কৃষক। এরপরে ঠাঁই নাই, কথাটিতে কৃষক যেমন মনোভাব প্রকাশিত হয়েছে অনাগ্রহ, হতাশা, নিবেদন, স্মৃতিচারণ। আমরা পড়েছিলাম যে ঠাঁই নাই কথাটিতে কৃষকের হতাশা মনোভাব প্রকাশিত পেয়েছে, সেহেতু এখানে অ্যান্সার হবে খ নম্বর হতাশা। এরপরে কবিতায় তরিটিকে ছোট ছোট বলার কারণ কি, তরিতে কেবল কর্মফলে ঠাঁই পায়, তরিতে কেবল মাঝি ভ্রমণ করে, কৃষকের আবেদন গ্রাহ্য করার নয়, দূর থেকে তরিটিকে ছোট মনে হয়। এখানে কবিতায় তরিটিকে ছোট বলার কারণ হচ্ছে, আমরা পড়েছিলাম যে তরিতে কেবল কর্মফলই ঠাঁই পায়, সেহেতু এখানে অ্যান্সার হবে ক নাম্বার তরিতে কেবল কর্মফলই ঠাঁই পায়। আমরা এই 35টি এমসিকিউ সলভের মাধ্যমে আজকে আমরা ক্লাস শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে আমরা ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।